শাঁসা শব্দে গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে। শীতলরা ভাই বোনরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হৈ হৈ করছে, কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটুপুটি খাচ্ছে। এর মধ্যেই পুরনো ঘটনা স্মরণ করে একে ওকে পচাচ্ছে, গাল ফুলাচ্ছে, তো খুনসুটির মারামারি করছে। গাড়ির মধ্যে শুদ্ধ শুধু নিশ্চুপ। সে একমনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে, নতবা চুপ থাকছে, যা স্বভাব তার। শুদ্ধের পাশের সিটে শীতল বসেছে, পেছনের সিটে সাম্য, সৃজন, সায়ন, শখ আর স্বর্ণ। পেছনে বসতে চেয়েছিল, কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়াতে সে সামনে বসেছে। সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে, কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে, অস্থির অস্থির লাগছে। শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁকঝাঁক কথারা পেটে খুচুকুচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে। কম্পিত হাত জোড়া মুঠো করে ধরায় হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতর ধুকপুকানির শব্দটা যেন বেড়েই চলেছে। এসব কেন হচ্ছে? ভয়ে নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে, নানানভাবে বুঝাচ্ছেও। বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছুই ঘটে যায়। কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে, নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান ধরে বলে? কিছুক্ষণ আগেও শান ভাই কী সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। ধুর, ভালো লাগে না এসব। আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে? শুরুটা করবেই বা কী দিয়ে? মানুষটা যে পরিমাণ রাগী, যদি থাপ্পড় মেরে বসে। থাপ্পড় না মারলেও চেলাকার দিয়ে আত্মরাচ্ছে কী করবে? অতঃপর জিজ্ঞাসাও করতে পারে, আমার সাথে প্রেম করবি? শখ মিটেছে প্রেম করার? না মিটলে বল, যত্ন করে বাকি হাড়গুড়টি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামাই। মনে মনে এসব ভেবে একবার শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিনিময়ে সে মিষ্টি করে হাসল, কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধর নজর সরিয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ করল। অশান্ত ব্যাঙাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ। তাছাড়া সে খুব ভালো করেই জানে শীতলের দস্যিপনা মানে সব স্বাভাবিক, আর চুপচাপ থাকা মানেই বুঝতে হবে কোনো জট পাকানোর পায়তারা করছে। সে আবার তাকালো, আবারও চোখাচোখি হলো। শীতল পূর্বের মতো করে হাসল। তা দেখে শুদ্ধর ভ্রুজোড়া কুচকে গেল। সন্দেহ আরও প্রবল হলো। একে এখন বকবক করাতে হবে, নতবা রাগাতে হবে, না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কি ঘোট পাকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে শায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের। শায়ন কী সব বলে আর সে মুখ ভুতা করে শোনে। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হচ্ছে শীতল আর সায়ন। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছু একসাথে গুজুর গুজুর করা মানেই বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস। এসব ভেবে শুদ্ধ বলল, পানি খাবি? না। খারাপ লাগছে? না। তবে পানি খাবো। শুদ্ধ পানি দিল। সেও সময় নিয়ে পানি খেল, মুখ মুছিয়ে বোকা বোকা হাসল। তারপর বলল, আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই। শুদ্ধ কথা বাড়ালো না, লক খুলে দিল। শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। শুদ্ধ লেখাটা দেখল। বলতে অনুমতি দিতেই শীতল ঢুক গিলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে। শুদ্ধ আর জোরাজুরি করল না। তখন শ্যামও বলল আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধ নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে উপাসে চলে আইসক্রিম আনতে। শীতলের প্রচুর অস্বস্তি লাগছে। কিছু কথা মনের ভেতর ডকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামলো সে। তার দেখে সায়নও নামল। শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসল। তারপর ফিসফিস করে বলল, নার্ভাস?
হুম, আজ মনের কথা বলতেই হবে। পারবো না ভাইয়া। তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব বলো? পৃথিবীতে ছেলের অভাব না, তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ। শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন। ভাইয়া, বাদ দাও না প্লিজ। তোর ভালোর জন্য বলছি বোন। শখ আর তুই কেউই আমার কাছে কম না। দুজনেই আমার জান বাচ্চা। আমি যা করছি জেনে বুঝে করছি। বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই। তুই ভাবতেই পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটেছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একজন ছায়াসঙ্গী কতটা জরুরি। তিক্ত কথা কি জানিস? মেয়েরা যদি লয়াল জীবনসঙ্গী পায় তবে সে ইহজীবনের জান্নাতের সুখ পায়। আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে। তুমি যেমন আমার ভাইয়া, তেমনি শুদ্ধ ভাইও তো। শুদ্ধর আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, শুদ্ধ নয়। তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না? ভয় পাচ্ছি আমি। ভয় লাগছে আমার। বাড়িতে জানাজানি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে। তুই শুধু শুদ্ধকে কাবু কর, বাকি সব সেই সামলে নেবে। আমি যেমন তোর বোনের সমস্যায় ঢাল হয়ে দাঁড়াই, তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ। আমার কথাটা শোন বোন, আমার আল্লাহর কসম করে বলছি, এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চাই তোরা ভালো থাক। শুদ্ধ ভাই কেন? আর কেউ কেন নয়? কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে আর তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বুঝলাম, কে, কি, কেন, কিভাবে। এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করার তোকেই করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না, তাহলে আমিও আর কিছু বলবো না। শুদ্ধ আসছে, আপাতত টপিক চেঞ্জ কর। শীতল মাটির দিকে তাকিয়ে আছে। ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হচ্ছে কেন? যাকে নিয়ে ওসব ভাবেনি, হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে? স্বপ্ন সাজাবে কিভাবে? যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে? শায়ন শীতলের মনের কথা বুঝলেও কিছু বলল না। কারণ সে বেঁচে থাকতে শীতলকে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দেবে না, আর না অন্য কারোর বউ হতে দেবে। শখকে আটকাতে পারবে না, কারণ সে তার আপন বোন, আপন রক্ত। তাকে রাখার অজুহাতও নেই, তবে শীতলকে চোখের সামনেই রাখবে। কারণ চাচাতো বোনে বিয়ে করা জায়েজ। শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন, বিয়ে তো দিতেই হবে। তাহলে শুদ্ধর সাথেই কেন নয়? সেই পাত্র শুদ্ধ কেন নয়? যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধর সহধর্মিণী। সে তাদের বিয়ে দেবে, নিজের প্রধান সাক্ষী হবে, এবং একদিন দেখিয়ে দেবে এই টম জেরি হবে বেস্ট জুটি, বেস্ট কাপল। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানল শায়ন। এমন সব কথা বলল শীতল না হেসেও পারল না। তাকে হাসতে দেখে শায়ন হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হৈ হৈ করে আনন্দে ডুবে গেল। এবার শায়ন সামনে সিটে, আর শীতল বসেছে পেছনে বোনদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গেছিল। কি একটা কথায় বোনেরা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে শায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। তারপর আরাম করে বসে মনে মনে ওড়ালো, তোরা সারা জীবন এভাবেই হাসি খুশি থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকব। আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি শায়ন তাই করব। শারাফত চৌধুরীর গাড়ি রিসোর্টে প্রবেশ করার পরপরই শুদ্ধদের গাড়িও এসে থামল। একে একে নামল সবাই। অসম্ভব সুন্দর রিসোর্ট, গোছগাছ, সিমছাম পরিবেশ। শারাফত চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে, কিন্তু এসে হতবাক হয়ে গেছেন। কারণ শায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে। অনেক পরিচিত মুখে দেখা পাচ্ছেন। শ্বশুরবাড়ির লোকসহ বিজনেস পার্টনাররাও এসেছে। সকলেই ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছে, ফুলের বুকে তুলে দিচ্ছেন। এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয়ভাবে। কোথায় উনি ছেলের বিয়েতে এসব তাক লাগিয়ে দেবেন তা না, বরং ওনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়ির মেয়ে বউয়ের শুদ্ধ ভিআইপি আসনে বসালো। কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে। কত চেনা মুখ এসে কথা বলছে শুদ্ধ শায়নের সাথে, বুক মিলিয়ে কোলাকুলি করছে।
ওরাও হাসিমুখে অতিথিদের সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকে খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে, শুধু তার সাথেই কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে, তখন সব সুদ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চৌড়া হলো। মনের ভেতর সমস্ত ভয় হাওয়ায় উড়িয়ে দিল। এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বরাবর পাশে গিয়ে বসল। সারাফাত চৌধুরী হাসি মুখে তাকালে ফিসফিস করে বলল, বড় আব্বু, আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টো রোস্ট দেওয়া হয়। ফিসফিস করে বলা কথাটা আশেপাশের সবাই শুনে ফেলল। অতঃপর অট্ট হাসিতে ফেটে পড়ল সকলে। মজাও করল অনেকে। এরপর বিয়ের কাজ সম্পন্ন হলো এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সিতারার প্রধান সাক্ষী, আর মেয়েরা হলো সারাফাত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটল যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে স্মৃতিচারণের সহায়তা করতে হলো ফটোশ্যুট হলো। ফটোশ্যুট করতে গিয়ে ঘটল আরও অনেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তন্মধ্যে শুধু বর্বরের ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে। অথচ এত মানুষের সামনে সারাফাত সিতারা যেন একটু লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল। বারবার বলার পরেও একই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলল, বাবা, ক্যামেরাম্যান বোধহয় একটু ক্লোজ হতে বলছে। আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মেটানো, ঘনিষ্ঠ। সর্বসম্মুখে কথা বলায় সারাফাত চৌধুরী অপ্রস্তুত হাসলেন, কাশলেন। এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর সাথে আরেকটু ক্লোজ হতে যাবেন, তখনই শায়ান বলল, প্রাচীনকালে বিয়ে করেছ, বাসরও সেরেছ, আমাদেরকে পৃথিবীতে আনাতে সাহায্য করেছ, এবং আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি। অথচ আজও দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনেও দেখতে হলো। আম্মু, তুমি অন্তত কিছু বলো, দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। শায়ানের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলে নাজেহাল খারাপ। সারাফাত চৌধুরী কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে শায়ান ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসল। ভাবখানা এমন, তার মতো নিষ্পাপ ছেলেই হয় না। সে নাদান বাচ্চা, এই কদিন হলো পৃথিবীতে এসেছে। এরপর চৌধুরী নিবাসে সদস্যদের একসাথে অনেক ছবি তোলা হলো। সারাফাত 3 কন্যাকে নিয়ে ছবি তুললেন। গুণধন পুত্ররাও বাদ গেল না। ভাইরা আদুরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটা বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো। সবাই খেতেও বসল। বড়রা একদিকে আর ভাই বোনেরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুদ্ধ তাকে যেতে বলে নিজেই সবার খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়াল স্বভাবের শীতল হাড়গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে নিজে বসতেই শান শুদ্ধর প্লেট সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। শান খেতে ইশারা করে নিজে খেতে শুরু করল। ক্ষুধায় পেট চৌচু করায় সবাই খাচ্ছে। শান হঠাৎ পরপর আরও 2 পিস রোস্ট শুদ্ধের প্লেটে তুলে দিল। শুদ্ধ ভ্রুজোড়া তাকালে শায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। তোমার বোন তুমি দাও। এ কথা শুনে শায়ন ভ্রু কুঁচকাল। অতঃপর অতি সন্তপূর্ণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। সুদবোধ। তাদের 2 ভাইয়ের ফিসফিস কথা কেউ খেয়াল করেনি। বোনেরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। শ্যাম্য সৃজন বুরহানের গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়াল না। মাংসের ছোট টুকরো শীতলের প্লেটে তুলে দিতে থাকল। শীতল মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানে রেখে চলে যাব। শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসল। তারপর জবাব দিল, যান, আপনাকেই নিতে আসতে হবে। রাইস দেব? না। সালাদ? না। পানি? না। তাহলে মুখের দিকে না তাকিয়ে খেতে শুরু কর।
হুম। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। সায়ন মিটিমিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজা আবার কলকাঠি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করল না। শুদ্ধ মাংসের টুকরো দিতেই থাকলো আর সে খেতেই থাকলো। দুটোর জায়গায় 3টে রোস্ট খাওয়া শেষ। 4 নম্বর চলমান। শুদ্ধ নিজের খাওয়া রেখে দাঁতে দাঁত চেপে শীতলের প্লেটে মাংসের টুকরো দিতে দিতে বলল, কত বছরের অনাহারি তুই? খবরদার বলছি, খাওয়ার নিয়ে খুঁটে দেবেন না। বড় বাবুকে বলে দিব কিন্তু। বল, এক্ষুনি বল, না বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। জান, খাবই না আর। খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। খেলেও বকছেন, আবার না খেলেও বকছেন, সমস্যা কি আপনার? শেষ কর। তারপর খাওয়া দাওয়া পর্বও শেষ হলো। এদিকে সময়ও শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গিয়েছে। ওনারা যাওয়ার জন্য কেবলই পার্কিং লটে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। দুই ভাইয়ের হঠাৎ কি হলো কেউই কিছু বুঝলেন না। শুদ্ধ যে প্রচণ্ড রেগেছে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝল সবাই। ওদিকে ফাঁকা, আশেপাশেও তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না, সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না। কিন্তু যখন রাগে, যার উপর রাগে তার জীবনের ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করে না। এতক্ষণ তো সব ঠিকই ছিল। হঠাৎ কি হলো যে দুই ভাই রণমূর্তি ধারণ করল? দুই ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে শারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নি চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে শায়ন হাসছে, আর এই হাসি শুদ্ধর রাগের মাত্রা শতগুণ বাড়ল। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনল, না কেউ তাকে থামাতে পারল। শায়নকে জিজ্ঞাসা করলেও কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতেই জামিন করাতে পারেননি উনি। এই উকিল তো সে উকিল, কেউই কেস নিচ্ছে না। কেন নিচ্ছে না এর জবাব এখনও মেলেনি। ছেলেটা দেশে এসে ফেসে গেছে। কতবার বারণ করেছিলেন চোখ কান খোলা রেখে চলতে। উনার চারপাশে শত্রুপক্ষ গিজগিজ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেনি। এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে। কনক এখন নিচে যেন ভেঙে পড়া কলা গাছ। তাকে দিয়ে কোনো চাল চালাবে সে সুযোগ নেই। কিন্তু থেমে থাকলে হবে না। উনি কাটা হাত পাগুলো দেখেছেন। কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এই কাজ আজমের। শায়নের ডান হাত আজম, অর্থাৎ শায়নি এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেকে কদিন প্রাণপণে উঠতে দেবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেওয়াবেন। কিন্তু এই ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে সে কল করল ইয়াসির নামে সেভ করা নাম্বারে। কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না। শোনা গেল কোনো মেয়ের চাপা গুঙানোর স্বর, কান্নার স্বর। একটু পরে কল কেটে মেসেজ এলো, ডোন্ট ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড উঠাবো বলে দিলাম। মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের বোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ব্লাডি হোর, ওসব নিয়েই থাক তুই। তোর তেজ কমাবো, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনের পোশাকেই স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটার স্টাইল নজর কাড়া। হাতে থাকা নামি দামি ওয়াচের টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্রবর আকাশের পানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে। আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যার আজান হয়েছে 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরনের বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়িতে তখন কটা হবে? 7:30টার মতো। যানজটের রাস্তায় জ্যাম বেঁধেছে। যানজটও তার ভালো লাগছে, আপন দেশ বলে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানল। দেশে ফিরল প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। উবারই শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতে 2টো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামল তার সামনে। এভাবে গাড়ি থামার বিরক্ত হলো।
দুটো গালি ছুঁড়ে মারার আগেই গাড়িতে বসে একজন মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, আপনি কি রুবাব ভাই? জি। আপনাকে তো ঠিক চিনলাম না। শুদ্ধ ভাই আমারে পাঠাইছে, গাড়িতে উঠায় হেন, যাইতে যাইতে কথা হবে না। শুদ্ধ পাঠিয়েছে? যে। আমি তো আসার কথা কাউকে জানাইনি, তাহলে জানলো কিভাবে? আমি কইতাম কেমনে? আমারই খালি ফোন দিয়া কইল আপনারা যেন চৌধুরী বাড়িতে পৌঁছাই দিই। ওকে। মুখে এই কথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে উঠা যাবে না, কারণ বিপদ বলে কয়ে আসে না। সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু নয়। হ্যাঁ, মেসেজ এসেছে, তাহলে যাওয়াই যায়। তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা শেষ করে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে, তবে সায়ন ভাইয়ের কথাই হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধর রাগের জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টুবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথাবোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে, তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের? সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতে দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। ওকে দেখে শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাঠ নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে কুকে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদাতো দূর। বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতায় উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশমাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরেও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশ সার কিছু ইঙ্গিত। তবে সে কিছুতেই সেসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে চরম মাংসে চুমু এঁকে বসল। হঠাৎ এই নরম উষ্ণ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? শুদ্ধ হতবাক, হতভম্ব চোখের চাহনি। ঘাড়ের কাজটা ঘিরঘির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে সে কি করেছে আর কিসের আবদার করছে? তার নামে কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বুঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়, তাও আবার তার নামের কলঙ্ক? সে কিয়ৎকার কোনো কথাই বলল না। বলা বাহুল্য, বলতে পারল না। শুধু নিশ্চল হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝুঁকের বসে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, ঘামছে। বুঝতে বাকি নেই সায়নের ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানো এই কাজটা করেছে। মোট কথা, দুটো মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে, কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অবধি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে, তাও জেনে শুনে? হাস্যকর। এতদিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? কতটা? অনেকটা। বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধ ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনিই গড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই।
যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় আব্বুর থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল। এক বুক সাহস নিয়ে উচ্চ কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? কিরে, পারবি না? কথা বল। এখন চুপ কেন? সৎ সাহস নেই? কিরে, উত্তর দে। এখনই সব ভালোবাসা উবে গেল? সর যা। তোরা কেউ আমার চোখের সামনে আসবে না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলার চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতে পারে না। এ কথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতে সায়নের সাথে মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধর থমথমে মুখ দেখে সায়ন ও শিট বলে ছুটল বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল। শুদ্ধর বাইকের স্পিড দেখে সায়নের কাল ঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে। এখন এই পাগলাটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে থাকল। এই ছেলের বাইকের যা গতি, না থামালে নির্ঘাত সে অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না সে, তাই বিপরীতে পথ ধরল। কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছিয়ে চলতে থাকল দুই ভাইয়ের দুটো বাইক। শায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুদ্ধ দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথাটা অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য সরি, ভুলে যা সব। শীতলকে বারণ করে দেব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ, স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথা শোন না ইয়ার, প্লিজ প্লিজ থামা। সামনে হাইওয়ে, স্পিড কমা কুত্তার বাচ্চা। এই এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি, এবার থাম, থাম না শুদ্ধ। শায়নের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধর মন গলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জলজল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে শায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে, কাপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে। এবার এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাস। মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের উপর দু ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে। কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মালভর্তি ট্রাক দ্রুতগতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে শায়নের গলা শুকিয়ে কাঠ। এত বাতাসেও কপালে সরু খাম। শুকনো গলায় শায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড থামা, আল্লাহর দুহাই লাগে, কথা শোন। শুদ্ধ শুনল কি না বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুহাত সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে শায়ন চিৎকার করে বলল, আমার কসম লাগে, পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে, তোকে মাফ করব না আমি, কখনো না। একথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষল। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুদ্ধ তখনও দু চোখ বুজে অনড় হয়ে বসে আছে। শায়ন দ্রুত বাইক থামিয়ে নেমে পড়ল। বাইকে স্ট্যান্ড করার সময়ও হুঁশে নেই। বাইক আছড়ে পড়ল মাটিতে। সেসব পরোয়া না করে দিক বিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধর কাছে। শুদ্ধর কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেলল শুদ্ধ।
হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধর বুকে সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আর এক ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, ভাব মারাও আমার সাথে? ভাব? তোমার ভাবের চুদার সময় নাই আমার। কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না? বড় হয়ে গেছ, খুব বড়। এত বড় হয়েছ, বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার? তাহলে শুনে রাখো, তোমার বালমার্কা মুটের মাকে চুদে রফা দফা করার ক্ষমতা রাখি আমি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? করব না। মারবি? মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অবধি চলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলেও তবুও সে ভাইয়ের গায়ে হাত ওঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিন ক্রিয়েট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা না। তাহলে তোর কাছে কি? বল, কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতে তো কম মেয়ে দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বসমক্ষে আমাকে চাইতে পারবে না, সে মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো বালপাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না, এটা বুঝো না? আগে সময় দিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা আজ যা করেছ যথেষ্ট করেছ। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল। হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়ের চোখ লালবর্ণ। দুজনে হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ করে কথা বলছে। দুজনের ওই জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধর কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যিই কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস, মারিস, তবুও মেয়েটা তোর কাছে যায়। কেন যায়? কারণ তুই পাষাণের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পাসওয়ার্ড আমি ভাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরেও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই শখ স্বর্ণের মতো শীতলকেও একই নজরে দেখিস? বল, মুখে একটাবার হ্যাঁ বল। তাহলে আমি কথা দিচ্ছি, আর কখনো এই ব্যাপারে কথা বলবো না, আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। তবে কি ধরে নেব নীরবতার সম্মতির লক্ষণ? শুদ্ধর কাছে জবাব নেই। সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে। আজ অব্দি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নেয়নি। যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে। পরিবার স্বজন ছাড়াই সময় কাটাতো সমুদ্রের শান্ত অশান্ত বানের উপর। অথচ সে বরাবরই চাইত সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরি করার নেশা তাকে জেগে ধরত। কিছু করার জন্য হাত পা নিষ্পিস করত। মোট কথা, সে বরাবরই একরোখা, জেদি। যা করবে ঠিক করেই ছাড়ে, এবং যা আমার সেটা কেবলই আমার। এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনও আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধিটাকে, যে ভালোবাসার মানে বুঝে না, শাসন বুঝে না, চোখের নিগারও চাহনি বুঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বুঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে না, কখনো না। মুদ্রা কথা,
যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশমাত্র থাকে না, যে বাবা মায়ের মারের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা, কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসমক্ষে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি, নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভব। বলা বাহুল্য, আজ যদি কেউ এক ফোঁটা শুদ্ধর ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর সে যদি তা অনুভব করতে পারত, ওই ভালোবাসাটুকুই তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিচ্ছু নেই। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতটাই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে কিংবা করতে পারে? তাও আবার এসবের সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবল না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুধু বাইকের উপর বসতেই শায়ন তার বাইকের চাবি কেড়ে নিয়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা। চাবি দাও, শীতলকে মেনে নে। এত কিছু বলার পরেও শুদ্ধর নীরবতার সহ্য হলো না শায়নের। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করল। তারপর সেই ছবির উপর শুদ্ধর এক হাত চেপে ধরে জেদি সুরে বলল, এবার বল, ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, যে অবস্থাতে থাকুক, ধর ফুরিয়ে মরুক। আমি গিয়ে দাফন করব তাকে। এ কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে শায়নের জেদটা বেড়ে গেল। সে শুদ্ধর হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষই দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার উত্তরটাও স্পষ্ট। শায়ন বুঝে আচমকায় হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। চুরের ধর্ম চুরি করে বলে আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয়ে এক পক্ষে ভালোই হয়েছে, নতবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করে জানে এই ছেলে ভাঙবে তবু মচকাবে না। হঠাৎ কিছু মনে হতেই শায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে সে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরেছে, বকা দিয়েছে। পরপরে শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করল। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে শায়নও হাসতে হাসতে বাইক টেনে তুলল। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করল। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন শায়ন বলল, বাড়ি চল, কাজ আছে, তুমি যাও। দেরি হবে? যেখানে যাচ্ছিস যা, প্রথম সিহরি যেন বাড়িতেই হয়। শুদ্ধ জবাব দিল না। অনেকটা পথ দুভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়। রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুদ্ধ জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষ ও দেখে ছাড়বে। হ্যালো গাইজ, এতক্ষণ শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরসমিম। আজকে শুনলেন গল্পটির 17তম পর্ব। আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।